দাদির মৃত্যুর মাস চারেক পর থেকে নিজের বাড়িতেই থাকা দুষ্কর হয়ে উঠেছিল রিমির জন্য। রিমির বাবার মৃত্যুর পর তার মা অন্যত্র বিয়ে করলেও পুত্রশোক কমাতে রিমিকে নিজের কাছে রেখে দিয়েছিলেন দাদি। তখন রিমির বয়স প্রায় ১৩। মায়ের নতুন সংসারে সে বোঝা হতে পারে, এই বোধটা মেয়েটার মনে তখনই তৈরি হয়েছিল বলেই মায়ের সঙ্গে থাকার জন্য কোনো জেদও করেনি। রিমির উচ্চ মাধ্যমিক পরীক্ষা চলাকালীন সময়ে দাদি মারা যান। তারপর থেকেই সেই বাড়িতে থাকা তার জন্য ক্রমশ কষ্টকর হয়ে উঠতে থাকে। বড় চাচির কথা মতো সব কাজ করার পরেও বড় চাচা, চাচি কিংবা চাচাতো বোন কারো মনই জিততে পারেনি সে। দিন দিন পরিস্থিতি আরো খারাপ হতে থাকে। শেষ পর্যন্ত সহ্য করতে না পেরে নিজের মাকে সব জানায় রিমি। কিন্তু তার মা কিছুটা সময় চান। এখন তিনি অন্যের সংসারে, চাইলেই তো আর হুট করে মেয়েকে নিজের কাছে নিয়ে আসা যায় না। উচ্চ মাধ্যমিকের রেজাল্টের পর যখন সেই বাড়িতে থাকা প্রায় অসম্ভব হয়ে পড়ে, তখন রিমির সবচেয়ে কাছের বান্ধবী ইনায়া তাকে তাদের বাসায় পেইং গেস্ট হিসেবে থাকার প্রস্তাব দেন। শুরুতে রাজি হননি রিমি, কিন্তু এই মুহূর্তে নিজের বাড়িতে থাকলে সে হয়তো মানসিকভাবে ভেঙে পড়বে, এই ভয়টা তার ছিল। তাছাড়া তার মা যেহেতু কিছুদিন সময় চেয়েছেন, রিমির বিশ্বাস ছিল শেষ পর্যন্ত মা তাকে নিজের কাছে নিয়ে যাবেন। রিমির বাবা রিমির নামে ব্যাংকে একটা বই করেছিলেন, সেখানে প্রায় লাখ চারেক টাকা আছে। ওর চাচা চাচি জানে না। রিমির যেহেতু 18 পূর্ণ হয়ে গেছে, তাই এই টাকা ওর নিজের অনার্সের পড়ার জন্য কাজে লাগাতে পারবে। শুধু থাকার একটা জায়গা দরকার। সব দিক বিবেচনা করেই শেষ পর্যন্ত নিজের বেস্ট ফ্রেন্ডের বাসায় থাকতে রাজি হয়ে যায় সে। ইনার সঙ্গে রিমির বন্ধুত্ব অনেক পুরনো, ক্লাস 6 থেকে। ইয়ানাকে সে ভীষণ ভরসা করে, তাই তার প্রস্তাবে রাজি হয়েছিল। তাছাড়া অন্তত কিছুদিন শান্তিতে থাকা যাবে, এই ভেবেও সিদ্ধান্তটা নিয়েছিল রিমি। রিমি বাড়ি ছাড়ার সিদ্ধান্ত নিয়েছে শুনে তার চাচা চাচি বিন্দুমাত্র আপত্তি করেনি। উল্টো যেন একটু স্বস্তিই পেয়েছিল, যেন কোনো আপদ বিদায় হচ্ছে। রিমি অবশ্য ওনাদের কাছ থেকে এর বেশি কিছু আশা করেওনি। ইনাদের পরিবার বেশ প্রভাবশালী। ইনার বাবা আরাফাত সাহেব শহরের নামকরা ব্যবসায়ী। স্বভাবটা কঠোর হলেও মেয়ের কোনো কথা তিনি খুব একটা অগ্রাহ্য করেন না। তাই মেয়ের যখন বান্ধবীকে এনে রাখতে চেয়েছিল, তিনি আপত্তি করেননি। ইনার মায়েও তেমন আপত্তি ছিল না। তবে বাড়িতে পা রাখার পরে রিমি বুঝতে পারল তার এখানে থাকা নিয়ে ইনার ছোট ভাইয়ের ভীষণ আপত্তি আছে। এটা কিন্তু অন্যায়। ওর বান্ধবীর বেলায় বলছো যতদিন ইচ্ছে থাকুক, আর আমার বন্ধু বাসায় আনারই অনুমতি নেই। এভাবে তুমি নিজের ছেলে মেয়ের মধ্যে ভেদাভেদ করো আব্বু। আরাফাত সাহেব ছোট্ট ছেলের কথায় বিশেষ পাত্তা না দিয়ে বললেন, তোমার বন্ধুগুলো যদি তোমার মতো বাদর না হতো, তাহলে তাদেরও আসার অনুমতি থাকতো। এই কথা শুনে ইনায়া ফিক করে হেসে উঠল। ঠিক বলেছ আপু, যেমন ও তেমন ওর বন্ধুরা বাদর, আর তার সৈন্যদল। আয়ান রেগে বলল, আমার বন্ধুরা বাদর হলে তোর বান্ধবী পেঁচা। ওই তো চেহারা, যেমন তুই তেমন তোর বান্ধবী, দুইটাই পেঁচিমুখী। ছেলেমেয়ের ঝগড়া দেখে বিরক্ত হয়ে আরাফাত সাহেব ধমকে উঠলেন, আহা, বাসায় একটা মেহমান এসেছে, তারপরে তোমরা এভাবে ঝগড়া করছো কোন আক্কেলে? বিন্দুমাত্র বোধবুদ্ধি নেই। চুপ করো দুজনেই। বাবার ধমক শুনে দুজনেই চুপ হয়ে গেল। তবে আয়নের রাগ তখনও যায়নি, আর সেই রাগটা যেন সবচেয়ে বেশি রিমির উপরেই। কেন এখানে এলো সে? ইয়ানা ততক্ষণে চলে গেছে রিমির ঘরে। রিমির জন্য এসে দেখে রিমি চুপচাপ বসে আছে, ব্যাগটা এখনো পাশেই রাখা, খোলেনি। এ কি, তুই এখনো ফ্রেশ হসনি কেন? আজ আমার ঘরেই থাকবি, কালকে আমার পাশের ঘরটা গুছিয়ে দেব তোমার জন্য থাকার। আয়ান এত জোরে কথা বলছিল যে রিমি ঘর থেকে সব শুনেছে। তাই একটু দ্বিধা নিয়েই বলল, আমার এখানে থাকা নিয়ে যদি সমস্যা হয় তাহলে? আব্বু যখন অনুমতি দিয়েছে তখন কোনো সমস্যা নেই। তুই এই বাদরের কথায় কোনো কান দিস না। আব্বু আমাকে একটু বেশি ভালোবাসে তো, তাই ও একটু জেলাস। বাদ দে ওর কথা।
বান্ধবীর কথায় কিছুটা আশ্বাস হয়ে রিমি ফ্রেশ হয়ে এলো। কিছুটা বিশ্রাম দরকার ছিল। দুপুরে সে বাসায় এসেছিল। কখন সে ঘুমিয়ে পড়েছিল টেরই পায়নি। ঘুম ভাঙতেই হঠাৎ হুড়মুড় করে উঠে বসল রিমি। ঘরের ভিতর তখন আধো অন্ধকার। জানালার ফাঁক দিয়ে সন্ধ্যার আলো ঢুকছে। ঠিক তখনই দরজা ঠেলে ইনায়া একটা পিরিচ হাতে নিয়ে ঘরে ঢুকলো। উঠে গেছিস? আসলে তুই খুব আরাম করে ঘুমোচ্ছিলি, তাই আর বিরক্ত করতে ইচ্ছা হয়নি। তাই কি আমায় ডাকবি তো? আন্টি কি ভাববে? ধুর, কেউ কিছুই মনে করবে না। তুই তরমুজ খা, আম্মু দিয়েছে। আমি একটু ফ্রেশ হয়ে আসি। আজ কেন যেন একটু বেশি গরম লাগছে। আয়ন রাতে বাবার উপর রাগ করে ডিনারই করেনি। খাবার টেবিলে বসেও শেষ পর্যন্ত মুখ গোমড়া করে উঠে গেছে। বিষয়টা নিয়ে আরাফাত সাহেব আর কিছু বলেননি। তবে ইনায়া বেশ বিরক্তই হয়েছিল। তার ছোট ভাইয়ের এই অভিমানী স্বরটা, স্বভাবটা মাঝে মাঝেই সবাইকে বিপাকে ফেলে। ডিনার শেষ হতে হতে রাত বেশ নেমে এসেছে। দিনের গরম যেন এখনো পুরোপুরি কাটেনি, বরং বাড়ির ভিতরটারও গুমোট লাগছিল। তাই খাওয়া শেষ করে না রিমিকে নিয়ে বারান্দায় এসে বসলো। বাইরে অন্তত একটু হালকা বাতাস পাওয়া যায়। বারান্দার রেলিংয়ে হেলান দিয়ে ইনায়া বিরক্ত গলায় বলল, উফ, আজকে কি গরম পড়েছে। মনে হচ্ছে পুরো শরীরটাই আগুন হয়ে আছে। তার উপর আমার ঘরের এসিটাও গতকালই নষ্ট হতে হলো। রিমি মৃদু হাসল। হুম, এবছর শুনেছি গরম নাকি একটু বেশিই পড়বে। দুজনেই গল্প করতে করতে বসে থাকলো। নিচের রাস্তা প্রায় ফাঁকা। মাঝে মাঝে দু একটা গাড়ি যাচ্ছে, আবার নীরবতা নেমে আসছে চারপাশে। দূরে কোথাও একটা কুকুরের ডাক ভেসে এলো। হঠাৎ গেটের সামনে একটা গাড়ির শব্দ শোনা গেল। ইনায়া সঙ্গে সঙ্গে উঠে দাঁড়ালো। এটা মনে হয় ভাইয়ার গাড়ি বলে সে দ্রুত রেলিং এর কাছে গিয়ে নিচে উকি দিল। বারান্দায় কোনো শিক নেই, তাই নিচের গেট আর ড্রাইভওয়েটা পরিষ্কার দেখা যায়। রিমিও কৌতূহল সামলাতে না পেরে একটু এগিয়ে এলো। এতদিন ধরে ইনায়ার ভাইয়ের কথা শুধু শুনেছে, তাই না চাইলেও দেখার ইচ্ছে হচ্ছিল। গাড়িটা গেট পেরিয়ে ভিতরে ঢুকে থামলো। ড্রাইভারের সাদা আলোয় পুরো জায়গাটা উজ্জ্বল হয়ে উঠল। গাড়ির দরজা খুলে একজন নামলো। ইনায়া সঙ্গে সঙ্গে হাত নাড়ল। ভাইয়া। নিচে দাঁড়ানো ছেলেটা মাথা তুলে তাকালো উপরের দিকে। ঠিক তখনই রিমির চোখও পড়ল তার দিকে। বারান্দায় নরম হলুদ আলোয় রিমির মুখটা স্পষ্ট দেখা যাচ্ছিল, আর নিচের সাদা আলোয় ছেলেটার মুখটাও পরিষ্কার ধরা পড়ছিল। আরশান প্রথমে বোনের দিকে তাকিয়েছিল, কিন্তু পরের মুহূর্তেই তার দৃষ্টি থেমে গেল পাশের দাঁড়িয়ে থাকা অপরিচিত মেয়েটার উপর। সে কয়েক সেকেন্ড স্থির হয়ে দাঁড়িয়ে রইল, ব্রো একটু কুঁচকে উঠল। তার মেয়েটাকে আগে কখনো দেখেনি সে। রিমিও কৌতূহল নিয়ে তাকিয়েছিল নিচের দিকে, কিন্তু হঠাৎ করে যখন বুঝলো ওরা দুজনেই একে অপরের দিকে তাকিয়ে আছে, তখন অকারণ অস্বস্তি আর সংকোচে তার বুকটা ধক করে উঠল। সে দ্রুত চোখ নামিয়ে নিল। ইনায়া তখনও নিচের দিকে তাকিয়ে কথা বলে যাচ্ছে। ভাইয়া, এত দেরি করলে কেন? ফোনও ধরছিলে না। আমি তো ভেবেছিলাম আজকেও ফিরবে না। আসাম যখন বোনের কথায় মন দিল, সংক্ষিপ্ত গলায় বলল, কাজের অনেক চাপ ছিল। রিমি তখন আর তাকালো না। অকারণ অস্বস্তি এড়াতেই ধীরে ধীরে সরে গেল বারান্দা থেকে। নিচে দাঁড়িয়ে থাকা আরশান একবার চোখ তুলে আবার বারান্দার দিকে তাকালো। মেয়েটা আর সেখানে নেই। কয়েক সেকেন্ড চুপ করে দাঁড়িয়ে থেকে সে গাড়ির চাবিটা আঙ্গুলে ঘোরাতে ঘোরাতে ভিতরের দিকে হাঁটতে লাগলো। মনে মনে শুধু একটাই প্রশ্ন ভেসে উঠল, ইনায়া আবার কাকে নিয়ে এলো? পরের দিন সকালটা যেন একটু অচেনা লাগছিল রিমির কাছে। নতুন ঘর, নতুন পরিবেশ, সবকিছুই এখনো পুরোপুরি আপন হয়ে ওঠেনি। ঘুম ভাঙার পর কিছুক্ষণ বিছানায় চুপচাপ শুয়েছিল সে। মনে হচ্ছিল কোথায় আছে যেন ঠিক বুঝে উঠতে পারছে না। তারপর ধীরে ধীরে আগের দিনের সবকিছু মনে পড়তেই উঠে বসলো। ফ্রেশ হয়ে কিছুটা সময় ঘরেই কাটিয়েছিল রিমি। বাইরে যাওয়ার আগে তার মনে একটা অদ্ভুত দ্বিধা কাজ করছিল। এই বাড়িতে সে এখন অতিথি, কিন্তু কতদিনের জন্য সেটাও তো ঠিক জানা নেই। তাই অকারণে কারোর সামনে পড়তে তার একটু সংকোচ লাগছিল।
শেষ পর্যন্ত নিজেকে সামলে নিয়ে দরজা খুলে বেরিয়ে এলো সে। করিডর ধরে হেঁটে সিঁড়ির পাশের খোলা জায়গাটায় এসে থামল। ২ তলা বাড়িটা এমনভাবে করা যে ওপর থেকে নিচের ড্রয়িং রুম বেশ পরিষ্কারই দেখা যায়। সিঁড়ির রেলিংয়ের পাশে দাঁড়িয়ে একটু নিচে তাকাতেই রিমির চোখে চোখ পড়ল ড্রয়িং রুমে। সবাই প্রায় বসে আছে। প্রথম সোফায় বসে আছেন আরাফাত সাহেব। মুখটা গম্ভীর, কথাবার্তার ভঙ্গি দেখেই বোঝা যায় গুরুত্বপূর্ণ কিছু আলোচনা চলছে। তার পাশে বসে আছে আরশান। ছেলেটা মন দিয়ে বাবার কথা শুনছিল। আরাফাত সাহেব ধীর গলায় বলছিলেন, ফার্মের কাজটা কিন্তু আর দেরি করা যাবে না আরশান। নতুন ডেইরি ইউনিটের কাজ প্রায় শেষ। এখন প্রসেসিং সেকশনটা ঠিকমতো সেট আপ করতে হবে। আমি চাই না উদ্বোধনের আগে কোনো ঝামেলা হোক। আরশান মাথা নাড়ল, কোনো সমস্যা হবে না। প্রয়োজন হলে আমি আবারও সাইডে যাব। ম্যানেজারের সঙ্গে কথা হয়েছে, সবকিছু সময় মতো শেষ হয়ে যাবে। রিমি চুপচাপ দাঁড়িয়ে নিচের দৃশ্যটা দেখছিল। গতকাল ইনায়া বলছিল তাদের কয়েকটা বড় এগ্রো ফার্ম আছে শহরের বাইরে। কথাবার্তা শুনে মনে হলো সেগুলোর কাজ নিয়ে আলোচনা হচ্ছে। তার চোখ অজান্তেই চলে গেল আরশানের দিকে। গতরাতে বারান্দা থেকে দূর থেকে দেখেছিল ছেলেটাকে, আজ একটু পরিষ্কার করে দেখা যাচ্ছে। লম্বা গড়ন, গম্ভীর একটা ভাব, কথাবার্তার ভঙ্গিতে বোঝা যায় বাড়ির বড় ছেলের দায়িত্বটা সে যথেষ্ট গুরুত্ব দিয়ে সামলায়। গতরাতে চশমা পরা ছিল, আজ চশমা ছাড়া খানিকটা অন্যরকম লাগছে। ঠিক তখনই করিডোর দিক থেকে পায়ের শব্দ এলো। আয়ান নিজের ঘর থেকে বেরিয়ে এসে নিচের ড্রয়িং রুমে ঢুকলো। তার চোখ একবার উপরের দিকে উঠছিল ঠিকই, কিন্তু রিমি রেলিংয়ের পাশে একটু আড়ালে দাঁড়িয়েছিল বলে হয়তো ঠিকভাবে চোখে পড়েনি। সে সোজা গিয়ে সোফায় বসে পড়ল, মুখটা একটু গোমড়া। রিমি বুঝতে পারছিল না নিচে নামা ঠিক হবে কিনা। পরিবারের সবাই যখন একসঙ্গে বসে আছে সেখানে তার উপস্থিতিটা যেন একটু অস্বস্তিকর লাগছিল। মনে হচ্ছিল চুপচাপ আবার নিজের ঘরে ফিরে গেলেই হয়তো ভালো হতো। তখনই রান্নাঘরের দিক থেকে ইনায়া বেরিয়ে এলো। তার হাতে একটা ট্রে, যাতে চা আর কফির কাপ সাজানো। ড্রয়িং রুমে ঢুকেই সে কাপগুলো টেবিলে রাখলো। তারপর হঠাৎ মাথা তুলে উপরের দিকে তাকাতেই রিমিকে দাঁড়িয়ে থাকতে দেখে বলল, এই, তুই ওখানে দাঁড়িয়ে আছিস কেন? রিমি একটু অপ্রস্তুত হয়ে গেল। না, এমনি। এমনি মানে কি, নিচে আয়, বস। ইনার ডাকার দাঁড়িয়ে থাকা ঠিক মনে হলো না। ধীরে ধীরে সিঁড়ি বেয়ে নিচে নেমে এলো রিমি। এই সময় আরশান পাশ ফিরে তাকালো। প্রথমে তার দৃষ্টি পড়ল রিমির উপর। রিমি যে তার বোনের বান্ধবীটা সকালে মায়ের কাছে শুনেছে, তাই নতুন করে আর ওর ব্যাপারে আরশান কোনো প্রশ্ন তুলল না। রিমি নিচে নেমে সোফার একপাশে চুপচাপ বসে পড়ল। নতুন পরিবেশে নিজেকে যতটা সম্ভব গুটিয়ে রাখার চেষ্টা করছে যেন। হঠাৎই তার মনে হলো কেউ তাকিয়ে আছে। চোখ তুলে তাকাতেই আরশানের দৃষ্টি তার সঙ্গে মিলল। রিমি ততক্ষণ আর চোখ নামিয়ে নিল। আরশানও আবার বাবার কথায় মন দিল। ইয়ানা তখন সবার সামনে কাপ এগিয়ে দিতে দিতে বলল, ভাইয়া, এই কফিটা নাও, আজ কিন্তু আমি বানিয়েছি। পাশ থেকে আয়ান সঙ্গে সঙ্গে বলে উঠল, তাহলে আমি চা নেব। নিজের জীবনের ঝুঁকি নিতে চাই না। ইনায়ার সঙ্গে সঙ্গে চোখ রাঙালো। আর তখনই ড্রয়িং রুমে ছোট্ট একটা হাসির আবহাওয়া তৈরি হলো। রিমি চুপচাপ বসে রইল, নতুন বাড়ির পরিবেশটা বোঝার চেষ্টা করছে যেন। চারপাশে কথাবার্তা চলছে, আর এই ড্রয়িং রুমেই প্রথমবারের মতো সে এই পরিবারের সঙ্গে একসঙ্গে বসে আছে। ড্রয়িং রুমের আড্ডাটা বেশিক্ষণ চলল না। সকালের নাস্তা শেষেই আরাফাত সাহেব নিজের ঘরে চলে গেলেন। ফার্মের কাজ নিয়ে হয়তো আবার ফোনে কথা বলতে হবে। আয়ানও বেশিক্ষণ বসে থাকলো না। একটু পরে প্রাইভেটে যেতে হবে ভেবে ফোনটা হাতে নিয়ে গোমরা মুখে নিজের ঘরের দিকে চলে গেল। কয়দিন পরেই ওর একাদশ শ্রেণীর ফাইনাল পরীক্ষা। ইনায়া আর রিমি তখন কিছুক্ষণ বসে গল্প করলো। তারপর ইনায়া বলল, চল তোর ঘরটা গুছিয়ে ফেলি, দুপুরের আগে সেট করে ফেলি, পরে আবার আলসেমি লাগবে। রিমিও রাজি হলো। দুজনেই উপরতলায় উঠে গেল। ওদিকে দুপুরের দিকে বাইরে থেকে ফিরে আরশানও বাসায় ঢুকলো। সকালে একটু কাজ ছিল, তাই বের হতে হয়েছিল তাকে। সিঁড়ি বেয়ে দোতলায় উঠতেই করিডোরের শেষের দিকের
একটা ঘরে নড়াচড়ার শব্দ পেল। দেখল দরজাটা খোলা। ভেতরে ইনায়া দাঁড়িয়ে বিছানার চাদর ঠিক করছে। আরশান একটু থেমে জিজ্ঞেস করলো, কি করছিস? ইনায়া মাথা তুলে তাকালো। ও ভাইয়া, তেমন কিছু না। এই ঘরটা একটু রেডি করছি। কার জন্য? রেমির জন্য। কাল তো আমার ঘরেই ছিল, আজ থেকে এই ঘরটায় ও থাকবে। ও হ্যাঁ, বলতেই ভুলে গেছি, তোমাকে আমার বান্ধবীর কথা বলছিলাম না, ওই সে আমাদের বাসায় থাকবে এখন থেকে। আরশান হালকা মাথা নাড়ালো। বিশেষ কিছু বলল না, সব যেহেতু জানে, তাই বিষয়টা তার কাছে নতুন কিছু নয়। ঠিক তখনই ইনায়ের ঘরের দরজা খুলে গেল। রেমি নিজের ছোট্ট ব্যাগটা হাতে নিয়ে বেরিয়ে এলো। সম্ভবত নিজের জিনিসগুলো নতুন করে ঘরে নিয়ে আসছিল। ঘরের সামনে এসে হঠাৎই সামনে আরশানকে দাঁড়িয়ে থাকতে দেখে একটু থমকে গেল সে। মুহূর্তের জন্য দুজনের চোখাচোখি হলো। রেমি তাড়াতাড়ি চোখ নামিয়ে নিল। কোনো কথা না বলেই ধীরে ধীরে পাশ কাটিয়ে সেই ঘরের ভিতরে ঢুকে গেল যেখানে ইনায়া দাঁড়িয়েছিল। আরশান কয়েক সেকেন্ড চুপ করে দাঁড়িয়ে রইল, তারপর যেন কিছু মনে পড়তেই হাতে ধরা ব্যাগটা ইনায়ার দিকে বাড়িয়ে দিল। এটা তোর জন্য এনেছি। ইনায়া অবাক হয়ে ব্যাগটা নিল। এ তো কি? কিছু খাবার জিনিস আছে। কিছুটা থেমে তারপর হালকা গলায় বলল, তোর বান্ধবীর সঙ্গে ভাগ করে খাস। কথাটা বলে আরশান আর দাঁড়ালো না। ধীরে ধীরে নিজের ঘরের দিকে চলে গেল। ইনায়া কৌতূহল নিয়ে ব্যাগটা খুলে ভিতরে উকি দিতেই মুখটা উজ্জ্বল হয়ে উঠল। ওহ ভাইয়া, আমার ফেভারিট চকলেট কেক এনেছে। রিমি তখন নিজের ব্যাগটা বিছানার পাশে রাখছিল। ইনায়ার কথায় তাকিয়ে হালকা হাসলো। ইনায়ার সঙ্গে সঙ্গে বলল, এটা কিন্তু আমরা দুজনে খাবো। ভাইয়া নিজেই বলেছে ভাগ করে নিতে। রিমি মৃদু হাসলো। নতুন ঘরের জানালার পাশে দাঁড়িয়ে বাইরে তাকালো সে। দুপুরের রোদ উঠোনে পড়ে আছে। চারপাশ শান্ত। বিকেলে সূর্য জানালার কাছে হালকা হলুদ আলো ছড়াচ্ছিল। রিমি জানালার পাশে বসে বাইরে তাকালো। উঠোনে ধীরে ধীরে ছায়া পড়ছে। গাছের পাতায় বাতাসে নরম দুলন। দূরে আকাশে হালকা মেঘ ভেসে যাচ্ছে। ইনায়া বিছানার পাশে বসে আছে, তখনই হুট করে বলে উঠল, রিমি জানিস তো, অনার্সের ভর্তি শুরু হয়ে গেছে। আমি তো ঠিক করে নিয়েছি কোন ইউনিভার্সিটিতে ভর্তি হব। রিমি হালকা মাথা নাড়ল। ও জানে ইনায়া কোনো এক প্রাইভেট বিশ্ববিদ্যালয়ে ভর্তি হবে, কিন্তু ওর সঙ্গে সেখানে যাওয়া সম্ভব হবে না, খরচ বেশি। রিমি নিজস্বভাবে ভাবছে কোন কলেজে ভর্তি হলে ব্যয় কম হবে, সেটাই তার জন্য ভালো হবে। ইনায়া মুখে আনন্দ নিয়ে বলল, আমরা একসাথে ভর্তি হব, একসঙ্গে যাব, তারপর ক্লাস, কুইজ, আড্ডা, ঘোরাঘুরি সব মিলিয়ে একসাথে অনেক মজা করব। রিমি হালকা হেসে জানালার দিকে তাকালো। নিজ মনে সিদ্ধান্তটা স্থির করে নিল। ঘরের দরজা খোলা ছিল। আয়ন করিডর নিয়ে দিয়ে হেঁটে উপরে ছাদে যাওয়ার সময় দুজনের কথার কিছুটা শুনে হেসে বলল, ওহ, মনে হচ্ছে দুই পেঁচা মিলে দেশের ভবিষ্যৎ নিয়ে বড় কোনো পরিকল্পনা করছে। দেশটা বুঝবি এবার ডুবেই যাবে। ইনার সঙ্গে সঙ্গে চোখ ধমকে উঠল। চুপ কর বেদব, আগে ইন্টার পাস কর, তারপর অন্যের ভবিষ্যৎ নিয়ে মন্তব্য করিস। আয়ন মুখ বাঁকিয়ে চলে গেল। রিমি হালকা হেসে জানালার পাশে দাঁড়িয়ে বাইরে তাকালো। বিকেলের হালকা বাতাস, গরম আর রোদ দুটো মিলিয়ে ধীরে ধীরে ঘরের মধ্যে প্রশান্তি নিয়ে আসছিল। রিমির মনে হলো নতুন পরিবেশে নিজের পথ খুঁজে নেওয়াই এখন সবচেয়ে গুরুত্বপূর্ণ। ইনার উচ্ছ্বাস শুনলেও সে নিজের পরিকল্পনা ঠিক করে নিয়েছে যে কলেজে খরচ কম সে কলেজে ভর্তি হবে। রিমি নিজের বাজেট সহই একটি কলেজে ভর্তি হতে চেয়েছিল। সে ভাবছিল যেখানে খরচ কম সেখানে ভর্তি হওয়াই এখন তার জন্য ভালো। কিন্তু আরাফাত সাহেব স্বেচ্ছায় রিমিকে নিজের মেয়ের সঙ্গে ভর্তি করিয়ে দেওয়ার সিদ্ধান্ত নেন। রিমি দ্বিধা করছিল। ও জানিয়েছিল যে নিজের পড়াশোনার জন্য সে নিজস্বভাবে টাকা জমিয়েছে, তাই খরচ চালাতে পারবে। কিন্তু আরাফাত সাহেব শান্ত দৃঢ় ভঙ্গিতে ওকে বললেন, ওই জমানো টাকাগুলো যদি তুমি ভাঙতে শুরু করো তাহলে দুদিনের মধ্যেই ফুরিয়ে যাবে রিমি। এই সময় নিজের পড়াশোনার পাশাপাশি
নিজের জন্য নিজস্ব সঞ্চয় থাকা খুব জরুরি। রিমি চিন্তায় পড়ে গেল, সত্যিই তো, আজকের যুগে নিজের টাকা না থাকলে চলা মুশকিল। টাকা না থাকলে দাম নেই, সেটা ও নিজের বাড়িতে থাকা অবস্থায় চাচা চাচির আচরণ দেখেও বুঝেছিল। আরাফাত সাহেব শুনছিল তার পরিচিত কিছু ছেলে মেয়েদের পড়াশোনার যাবতীয় খরচ তিনি নিজে বহন করেন। রিমিও সেসব ছেলে মেয়েদের মধ্যে একজন। শেষ পর্যন্ত চিন্তা ভাবনা করে রিমি রাজি হয়ে গেল। আরাফাত সাহেব ভর্তি করিয়ে দিলেন, কিন্তু রিমি তার নিজের সঞ্চয় থেকে ভর্তি খরচের অর্ধেক দেয়। আরাফাত সাহেব কোনো আপত্তি করেননি, বরং ভার্সিটিতে যোগাযোগ করে রিমির বেতনও অনেকটা কমিয়ে দিয়েছিল। তার সুপারিশে আরও কয়েকজন শিক্ষার্থী কম খরচে পূর্বেও ভর্তি হতে পেরেছে। রিমি যখন পরবর্তী ধাপের খরচ নিয়ে চিন্তা করছিল, তার আগেই আরাফাত সাহেব ওকে জানান, এসব নিয়ে ওকে ভাবতে হবে না, উনি ব্যবস্থা করে দেবেন। রিমির প্রতি আরাফাত সাহেবের এই দয়ালু মনোভাবের পেছনে একটা গভীর কারণও ছিল। এনার যখন হাই স্কুলে ভর্তি হয়েছিল তখনও অন্যদের তুলনায় একটু ভিন্ন ধরনের ছিল। একা থাকতে ভালোবাসতো, কারোর সঙ্গে খুব বেশি মিশতো না। যারা কথা বলতে চাইতো তাদেরকে মাঝে মাঝে বিরক্ত মনে হতো। বাড়ির সবার সঙ্গে আচরণও অনেকটা এমনই ছিল। ডক্টর দেখিয়েও বিশেষ লাভ হচ্ছিল না। আরাফাত সাহেব মেয়ের এই ভিন্ন ধরনের মনোভাব নিয়ে চিন্তিত ছিলেন। ষষ্ঠ শ্রেণীতে ইয়ানাকে যে স্কুলে ভর্তি করা হয় সেখানে রিমি আগে থেকেই পড়াশোনা করত। শুরুতে ইনায়া ঠিক আগের মতোই চুপচাপ, স্বাভাবিকভাবে অন্যদের সঙ্গে মিশতে চাননি। কিন্তু ধীরে ধীরে রিমি ওর পাশে বসে কথা বলতে শুরু করে। রিমি ছিল বেশ মিশুক প্রকৃতির। ইনায়া এর প্রশ্নের উত্তর না দিলেও ওর নিজেই প্রশ্ন করে নিজেই উত্তর করত। শুরুতে বিরক্ত হলেও পরে ও রিমির কাণ্ডগুলো এনজয় করতে শুরু করে। সপ্তম শ্রেণীতে ওঠার পর ইনায়া রিমির সঙ্গে বন্ধুত্ব গড়ে তোলে এবং তার স্বভাবেও ধীরে ধীরে পরিবর্তন আসে। সেই অভিজ্ঞতার ফলে আরাফাত সাহেব রিমির জন্য দয়া এবং শিক্ষার সুযোগে কোনো সীমা আরোপ করেননি, বরং তিনিও চাইছিলেন রিমি এখনও ইয়ানার সঙ্গে থাকুক। আজ রিমি ও ইয়ানার ওরিয়েন্টেশন ক্লাস। আজ ওদের পৌঁছে দিতে নিজেই বের হয়েছে আরশান। একই পথে আয়নের কলেজ, ওর পরীক্ষা চলছে। যাওয়ার পথে ওকেও দিয়ে যাবে। রিমি আর ইয়ানা দুজনেই তৈরি হয়ে নিচে নেমে এসেছে। গাড়ির দরজা খুলতেই রিমির চোখ পড়ল ব্যাক সিটে। আয়ন লম্বা হয়ে বসে আছে, যেন পুরো সিটটাই ওর একার। সেখানে আর দুজনের জায়গা হওয়ার প্রশ্নই নেই। ইয়ানা একবার তাকিয়ে বুঝে গেল, আয়ানকে সরতে বললেও বিশেষ লাভ হবে না, উল্টো আরো তেরামো শুরু করবে। এর মধ্যে দেরিও হয়ে যাচ্ছে। ব্যাপারটা দেখে আরশান সামনের সিট থেকে শান্ত গলায় বলল, তোমাদের মধ্যে কেউ একজন সামনে এসে বসো। ইনায়া তখনই রিমির দিকে তাকিয়ে বলল, তুই সামনে বস। কথা বলেই সে আয়ানকে একটু ঠেলে সরিয়ে নিজেই পিছনে বসে পড়ল। রিমি কিছু বলতে গিয়েও থেমে গেল। আর কোনো উপায় না দেখে ধীরে ধীরে গিয়ে সামনের সিটে বসে পড়ল। তবে আরশানের পাশে বসতেই কেন যেন রিমির বুকের ভিতর হালকা একটা অস্বস্তি কাজ করতে লাগলো। ছেলেটার স্বভাবে খুব গম্ভীর, কথা কম বলে, আর মুখের ভাবটাও সবসময় বেশ কঠিন। এ বাড়িতে আসার পর থেকেই বিষয়টা রিমির নজরে পড়েছে। উপরতলার 4টা ঘর, মুখোমুখি ইউনিটে 2টা বড় মাস্টার রুম, আর তার সঙ্গে লাগোয়া পাশে ছোট্ট একটি করে ঘর। এনার ঘরের ঠিক সামনেই আরশানের ঘর। মাঝরাতে রাতে মাঝে মাঝে ওর ঘর থেকে উচ্চস্বরে কথা শোনা যায়। কাজের কোনো ভুলচুক হলেই ফোনে সেক্রেটারির উপর ভীষণ রাগারাগি করেন আরশান। দূরত্ব আছে কিছুটা, তবুও রিমির ঘর থেকেও সেই গম্ভীর কণ্ঠের কিছুটা ভেসে আসে। সেই থেকে যতটা সম্ভব ওর চোখের আড়ালে থাকার চেষ্টা করে রিমি। আজ কিনা সবকিছুর পর ওকে এসে বসতে হলো ঠিক আরশানের পাশেই। কিছুক্ষণ পরই আয়ানের কলেজের সামনে গাড়ি থামলো। গাড়ি থেকে খুব এক বাড়ি থেকে খুব একটা দূরে নয় ওর কলেজ। গাড়ি থামতেই আয়ান ব্যাগটা কাঁধে তুলে নেমে পড়ল। এনার অনেক তৃষ্ণা পেয়েছে, কিন্তু গাড়িতে পানি নেই।
তাই ও পাশের দোকান থেকেই একটা পানির বোতল নিয়ে আসার জন্য তাড়াহুড়ো করে নেমে গেল। গাড়ির দরজা বন্ধ হতেই হঠাৎ করে ভিতরে এক ধরনের নিস্তব্ধতা নেমে এলো। এখন গাড়িতে শুধু দুজন, রিমি আর আরশান। রিমির ভিতরটা কেমন যেন অস্বস্তিতে ভরে উঠল। একে তো আরশানকে দেখলেই ওর ভয় লাগে, তার উপর আবার একসঙ্গে এভাবে গাড়িতে একা বসে থাকা। কি করবে বুঝতে না পেরে সে চুপচাপ জানালার দিকে তাকিয়ে রইল। বাইরে তখন সকালের ব্যস্ততা, রাস্তার দুপাশে মানুষজনের আসা যাওয়া, দূরে কোথাও হালকা হর্নের শব্দ। ভেতরের অস্বস্তিটা একটু কাটানোর জন্য রিমি ভাবলো জানালার কাচটা খুলে দিলে হয়তো একটু হাওয়া লাগবে। ধীরে ধীরে হাত বাড়িয়ে সে কাচটা নামিয়ে দিল, কিন্তু কাচ পুরো নামার আগেই অপর পাশ থেকে সেটাকে আবার তুলে দিল আরশান। রিমি অবাক হয়ে পাশে তাকালো। আরশান স্টিয়ারিং এর উপর হাত রেখে গম্ভীর স্বরে বলল, জানালা খোলা রাখা যাবে না। তার গলায় রাগ ছিল না, তবে বলার ভঙ্গিটা এতটাই কঠিন যে আপত্তি করার সুযোগও নেই। রিমি কিছু বলার আগে সে সংক্ষেপে যোগ করলো, আমার ডাস্ট অ্যালার্জি আছে। রিমি চুপ করে গেল, আর কিছু না বলে ধীরে ধীরে সামনে তাকিয়ে বসে রইল। গাড়ির ভিতর আবারও নীরবতা নেমে এলো। শুধু এয়ার কন্ডিশনের হালকা শব্দ ছাড়া আর কিছুই শোনা যাচ্ছিল না। এই নীরবতাটা কেন যেন রিমির কাছে আরো অস্বস্তিকর লাগছিল। আরশানের পাশে বসে থাকতে থাকতে তার মনে হচ্ছিল সময়টাও যেন অদ্ভুত ধীর গতিতে এগোচ্ছে। ভার্সিটির প্রথম দিনটা শেষ পর্যন্ত বেশ ভালোই কাটলো। রিমি আর ইনায়ার নতুন ক্যাম্পাস, নতুন মুখ আর চারপাশের ভিন্ন এক পরিবেশ, সব মিলিয়ে দিনটা কেমন যেন ব্যস্ততার মধ্যেই কেটে গেল। ওরা ইংরেজি ডিপার্টমেন্টে ভর্তি হয়েছে যেহেতু আজ শুধু ওরিয়েন্টেশন ছিল, তাই ক্লাস তেমন একটা হয়নি। আনুষ্ঠানিক কিছু কথা বিভাগের সম্পর্কে ধারণা আর কয়েকজন শিক্ষকের পরিচয়ের মধ্যেই অনুষ্ঠান শেষ হয়ে যায়। ফলস্বরূপ অন্য দিনের তুলনায় আজ তারা বেশ আগেই বাড়ি ফিরে আসে। বিকেলের আলো তখন ধীরে ধীরে ফিকে হয়ে সন্ধ্যার দিকে এগোচ্ছে। বাড়ির ভিতর ঢুকতেই ড্রয়িং রুম থেকে হাসাহাসির শব্দ ভেসে আসলো। আয়ান আর ইনায়া দুজনেই তাদের মায়ের সঙ্গে খুনসুটি করছে। কখনো কেউ কাউকে দোষ দিচ্ছে, আবার কেউ মজা করে প্রতিবাদ করছে। তাদের সেই হালকা নিশ্চিন্ত হাসির শব্দে পুরো ঘরটা যেন প্রাণবন্ত হয়ে উঠেছে। রিমি কিছুক্ষণ দাঁড়িয়ে সেদিকে তাকিয়ে রইল। দৃশ্যটা দেখতে ভালো লাগছিল বটে, কিন্তু ঠিক সেই মুহূর্তে ওর মনে হলো এই পারিবারিক উষ্ণতার মধ্যে নিজেকে জড়িয়ে দেওয়াটা যেন ঠিক মানায় না। চুপচাপ ওর নিজের ঘরের দিকে পা বাড়ালো সে। ঘরে ঢুকে দরজাটা আলতো করে ভেজিয়ে দিল, তারপর ব্যাগটা টেবিলের উপর রেখে বিছানার একপাশে বসে পড়ল। কিছুক্ষণ নীরবে বসে থেকে ধীরে ধীরে ফোনটা হাতে নিল। স্ক্রিনে মায়ের নামটা ভেসে উঠতেই বুকের ভিতরটা কেমন যেন নরম হয়ে এলো। ফোনটা রিসিভ হতেই ওপাশ থেকে মায়ের কণ্ঠ ভেসে এলো, মা। মেয়ের কিছুক্ষণ ব্যক্তিগত কথা চলল। ওপাশে মা মন দিয়ে শুনছিলেন। রিমি সংক্ষেপে দিনের কথা বলল, ক্যাম্পাসটা কেমন, ওরিয়েন্টেশনে কি কি হয়েছে, ইনার সঙ্গে কেমন সময় কাটলো। মায়ের কণ্ঠে মাঝে মধ্যে মৃদু স্বস্তির সুরও শোনা যাচ্ছিল। কিছুক্ষণ নীরব থাকার পর মা একটু দ্বিধাভরা গলায় বললেন, আমি ওই ব্যাপারটা নিয়ে কথা বলছিলাম। রিমি বুঝতে পারল মা কি নিয়ে বলছিলেন। বুকের ভেতরটা হালকা কেঁপে উঠল। কি বলল তারা? ওপাশে মা একটু থেমে বললেন, আমি কথা বলেছি আমার হাজবেন্ডের আপত্তি নেই, কিন্তু আমার শাশুড়ি একটু আপত্তি করছে। তবে তুই চিন্তা করিস না, তার ছেলে যখন রাজি উনিও আপত্তি করবেন না। আর কয়েকটা দিন কষ্ট করে ওখানে থাক, তারপর তোকে আমার কাছে নিয়ে আসবো। মায়ের কথাগুলো শুনে মনটা হালকা ভারী হয়ে উঠলেও সে সেটা গলায় প্রকাশ করল না, বরং শান্ত স্বরে বলল, আমি এখানে ভালোই আছি, তুমি চিন্তা করো না। ওপাশে মা নিশ্চয়ই বুঝতে পারছিলেন মেয়েটা নিজেকে সামলে কথা বলছে। কথোপকথনটা আর কিছু সাধারণ খোঁজ খবরের মধ্যেই শেষ হলো। ফোন কেটে যাবার পর রিমি কিছুক্ষণ একইভাবে বসে রইল। ঘরের ভিতরটা নীরব। বাইরে কোথাও দূরে ইনায়া আর আয়ানের হাসির শব্দ এখনো ভেসে আসছে। রিমি ধীরে ধীরে চোখ তুলে তাকালেন জানালার দিকে।
জীবনটা যেন এখনো কোথায় গিয়ে থেমে আছে, কিন্তু ঠিক কোন দিকে এগোবে সেটার উত্তর এখনো স্পষ্ট নয়। ঘুমানোর প্রস্তুতি নিচ্ছিল রিমি, হঠাৎ মনে পড়ল ওর ফোনটা ইনার টেবিলের উপর রয়ে গেছে। ডিনার শেষে গল্প করতে গিয়েছিল, পরে কথার তালে তালে বেরিয়ে এসেছিল ফোন আনার উদ্দেশ্যে রিমি, কিন্তু দরজা খুললেই যেন হঠাৎ থমকে গেল। করিডোরে বাতিটা জ্বলছে এখন, আর ঠিক সামনেই নিজের ঘরের দরজার সামনে দাঁড়িয়ে ফোনে কথা বলছিল আরশান। এক হাত পকেটে ঢোকানো, অন্য হাতে ফোনটা কানে ধরা, গলাটা নিচু কিন্তু ভঙ্গিটা আগের মতোই গম্ভীর আর স্থির। মনে হচ্ছিল কোনো কাজের ব্যাপারে কথা বলছে। এত রাতে তাকে দেখা মাত্রই রিমি চমকে উঠল। এক মুহূর্তের জন্য চোখাচোখি হয়ে গেল দুজনের, আর ঠিক পরের মুহূর্তে রিমি প্রায় ইতস্ত ভাবে আবার দরজাটা টেনে বন্ধ করে দিল। ভেতরে ঢুকে দ্রুত দরজা আটকে দিল, যেন সে কোনো ভূত দেখছে। মুখোমুখি দাঁড়িয়ে থাকা আরশান পুরো ঘটনাটা চোখের সামনে দেখল। সে ফোনে কথা বলছিল ঠিকই, কিন্তু রিমির এই আচরণটা তার নজর এড়ালো না। কথা বলতে বলতেই সে কয়েক সেকেন্ড দরজার দিকে তাকিয়ে রইল, ভ্রু দুটো অল্প কুঁচকে উঠল তার। মেয়েটা তাকে দেখা মাত্রই এমনভাবে ভিতরে ঢুকে দরজাটা এভাবে বন্ধ করে দিল কেন? বিষয়টা আরশানের মোটেই পছন্দ হলো না। ফোনের ওপাশে তখনও কেউ কিছু বলছে, কিন্তু কয়েক মুহূর্তের জন্য আরশানের মনটা যেন অন্যদিকে চলে গেল। তার দৃষ্টি এখন সেই বন্ধ দরজার দিকেই স্থির। সপ্তাহখানেক পর এক সন্ধ্যায় আরশানদের পারিবারিক উকিলের বাসায় একটা ছোটখাটো অনুষ্ঠান ছিল। দীর্ঘদিনের পরিচিত হওয়ায় তাদের পুরো পরিবারকে দাওয়াত দেওয়া হয়েছিল, কিন্তু আরাফাত সাহেব তখন কোনো জরুরি কাজে শহরের বাইরে, তাই যাওয়ার দায়িত্বটা পড়ল আরশানের উপর। কথা ছিল সে একাই যাবে, গিয়ে একটু সময় কাটিয়ে ফিরে আসবে, কিন্তু খবরটা শোনার পর থেকেই ইনায়া বায়না ধরল সেও যেতে চায়। আরশান নিতে রাজি হতেই ইনার মুখ তখনই উজ্জ্বল হয়ে উঠল। আসলে এই যাওয়ার পিছনে ইনার আলাদা একটা কারণ ছিল। উকিল সাহেবের বড় ছেলেটাকে সে বেশ পছন্দ করে। ছেলেটা ওই বাড়িতেই থাকে, তাই অনুষ্ঠানের খবর পাওয়ার পর থেকেই ইনার ভিতরে উত্তেজনা কাজ করছিল। এই কারণে সে রিমিকেও তৈরি হতে বলল। রিমি প্রথমে একটু ইতস্ত করছিল, এ বাড়িতে নতুন এসেছে, তাই অচেনা মানুষের ভিড়ে যেতে খুব একটা স্বস্তি লাগছিল না তার। কিন্তু ইনায়া যখন একটু গোপন ভঙ্গিতে বলল, জানিস, ও আজকে বাড়িতেই থাকবে। রিমির কৌতূহল তখন হঠাৎই বেড়ে গেল। গত কয়েকদিন ধরেই ইনায়া এক ছেলের কথা বারবার বলছিল। কথা বলতে বলতে কখনো হেসে ফেলতো, কখনো আবার অকারণে চুপ হয়ে যেত। কিন্তু যতবারই রিমি ছবিটা দেখতে চেয়েছে, ইনায়া কেবল হতাশ মুখে বলেছে ছেলেটার কোনো ছবি ওর কাছে নেই, কারণ ওদের দেখাই হয় খুব কম। এই নিয়ে রিমির আগ্রহটা বেশ জমেছিল। বেস্ট ফ্রেন্ডের পছন্দের মানুষটা কেমন সেটা না দেখে কি আর থাকা যায়? অবশেষে কৌতূহলের কাছেই হার মানল রিমি। দুজনেই নিজের ঘরে গিয়ে তৈরি হতে শুরু করলো। এদিকে ড্রয়িং রুমের সোফায় এলিয়ে পড়েছিল আয়ান, সামনে বই খোলা, কিন্তু চোখে মুখে এমন এক ক্লান্ত ভাব, দেখলেই বোঝা যায় পরীক্ষার চাপে বেচারার অবস্থা বেশ করুণ। রিমি আর ইনায়া সেজেগুজে যখন ড্রয়িং রুম দিয়ে বের হচ্ছিল, আয়ান একবার তাকিয়ে দীর্ঘশ্বাস ফেলল। আহা, কি আরাম তোমাদের! এনায়া চড়া একটা হাসি দিয়ে রিমিকে বিয়ে বেরিয়ে এলো। আজ আর রিমিকে সামনে বসতে হয়নি, ইনায়ার পাশেই পিছনের সিটে বসেছে সে। যাওয়ার পুরোটা পথ দুজনে গল্প করছিল, কখনো ইশারা ইঙ্গিতে ওই ছেলেটার কথা, কখনো অনুষ্ঠানে কি হতে পারে এসব নিয়ে। রিমিও মাঝে মধ্যে হেসে সায় দিচ্ছিল, কিন্তু সামনের সিটে বসে থাকা আরশান পুরোটা রাস্তা প্রায় নীরবই ছিল। প্রয়োজন ছাড়া একটা কথা বলল না। মাঝে মাঝে শুধু রেয়ার ভিউ মিররে চোখ পড়ছিল তার, কিন্তু সে নিজেই যেন খেয়াল না করার ভান করে আবার দৃষ্টি সরিয়ে নিচ্ছিল। কিছুক্ষণ পর গাড়ি এসে থামলো।
উকিল সাহেবের বাড়ির সামনে। বড়সড় বাড়ির চারপাশে আলো ঝলমল করছে। ভেতর থেকে মানুষের কোলাহল আর কথাবার্তার আওয়াজ ভেসে আসছে। গাড়ি থেকে নেমেই ইনায়াত চারপাশ তাকাতে লাগলো। চোখে যেন স্পর্শ এক ধরনের খোঁজার ব্যস্ততা। কিছুটা ভিতরে যেতেই ইনায়া হঠাৎই থমকে গেল। তারপর খুব আস্তে করে রিমির হাত টেনে এদিকে ইশারা করলো। ওই যে, ওইটাই। রিমি তাকিয়ে দেখল একটু দূরে কয়েকজনের সঙ্গে দাঁড়িয়ে কথা বলছে এক ছেলে। লম্বা গড়ন, পরিপাটি পোশাক। হাসলে মুখটা বেশ উজ্জ্বল লাগে। রিমি চোখ সরিয়ে আবার ইনায়ার দিকে তাকালো। ছেলেটা কিন্তু বেশ হ্যান্ডসাম। তোর পছন্দ আছে বলতে হবে। ইনায়া হাসলো কিছুক্ষণ পর সুযোগ বুঝে। ইনায়া সত্যিই এগিয়ে গেল ছেলেটার দিকে। হয়তো কথা বলার সুযোগ পেয়ে গেছে। রিমি তখন একা দাঁড়িয়ে। চারপাশে অনেক মানুষ। কেউ গল্প করছে, কেউ হাসছে, কেউ আবার ব্যস্তভাবে এদিকে সেদিকে হাঁটছে। কিন্তু এই ভিড়ের মাঝেও হঠাৎ করেই নিজেকে একটু বেমানান লাগতে শুরু করলো তার। কোথায় বসবে, কার সঙ্গে কথা বলবে, কিছুই যেন ঠিক বুঝে উঠতে পারছিল না। এনার চোখে পড়েছে ঠিক, কিন্তু সে তখন ছেলেটার সঙ্গে কথায় ব্যস্ত। রিমি ওদের বিরক্ত করতে চায় না। ও একটু অস্বস্তি নিয়ে চারপাশে তাকাচ্ছিল ঠিক তখনই পাশে কারো উপস্থিত টের পেল। মুখ ঘুরিয়ে তাকাতে দেখলো আসান দাঁড়িয়ে আছে। কখন সে এসে দাঁড়িয়েছে, মেয়েটা খেয়ালই করেনি। রিমি বুকের ভিতরটা হঠাৎই ধক করে উঠল। প্রতিবারের মতো সে স্বভাবতই একটু সরে যাওয়ার চেষ্টা করলো, কিন্তু এবার আসান যেন আগেই সেটা বুঝে ফেলছিল। এক পা এগিয়ে এসে তার পথটা প্রায় আটকে দিল। গলাটা নিচু, কিন্তু স্বরে স্পষ্ট বিরক্তি মিশে আছে। তুমি আমাকে এড়িয়ে চলছো কেন? হঠাৎ এমন প্রশ্নে রিমি একেবারে থমকে গেল। চুপ করে আছো কেন? খুব কঠিন প্রশ্ন তো করিনি। মেয়েটা নীরব, চোখ নিচু করে আছে এবার। আরশান রিমির থুতনিটা এক হাতে উঁচু করলো, সরাসরি ওর চোখের দিকে তাকিয়ে বলল, শুরু থেকে দেখছি আমার সামনে পড়লেই তুমি সরে যাও। এম আই এ ওয়ার্ল্ড টু ইউ অর হোয়াট? রিমি পুরোপুরি অপ্রস্তুত হয়ে পড়ল এত লোকজনের মাঝখানে এতটা কাছে এসে এমনভাবে প্রশ্ন করবে, এটাও একদমই আশা করেনি। ওর পা দুটো দুটো রীতিমতো কাঁপতে শুরু করলো। ও ইতস্তত করে বলল, আমি আমি তো আপনাকে এড়িয়ে চলছি না। আসানের ভ্রু সামান্য কুঁচকে উঠল। সত্যি? রিমি একটু গলা সামলে বলল, হ্যাঁ সত্যি। হয়তো আপনি ভুল বুঝেছেন। কয়েক সেকেন্ড দুজনের মধ্যে নীরবতা নেমে এলো। আরশান স্থির চোখে তাকিয়ে রইল তার দিকে। এরপর হাঁটতে শুরু করে বলল, কাম উইথ মি। এনায়া ব্যস্ত আছে দেখে রিমিও অপারেশনের পিছু পিছু চলল। ওরা গিয়ে একটা টেবিলে বসলো। আরশান সফট ড্রিঙ্কস আর কিছু স্ন্যাক্স নিল। রিমির খুব খিদে পেয়েছে, তাই ও খেতে শুরু করে দিল। কিছুটা শুনলো। খাবার খাওয়ার পর যেই জুসে একটু চুমুক দিয়েছে, অমনি এক প্রকার বিরক্ত মাখা কণ্ঠে আরশান প্রশ্ন ছুড়ে দিল, সেদিন করিডোরে আমাকে দেখেই দরজা বন্ধ করলে কেন? কথাটা শুনে রিমির গলায় যেন জোশ আটকে গেছিল। কোনো রকম তা গিলে নিয়ে ও চুপ করে গেল। এই ঘটনাটা যে আরশানের নজর এড়ায়নি সেটা বুঝতেই তার আরো অস্বস্তি লাগতে শুরু করলো। রিমি চোখ নামিয়ে একটু অপ্রস্তুত গলায় বলল, আসলে আমি আপনাকে ফোনে কথা বলতে দেখেছিলাম, তাই ভাবছিলাম বিরক্ত করা ঠিক হবে না। আরশান কয়েক মুহূর্ত কিছু বলল না, শুধু তাকিয়ে রইল তার দিকে। মনে হচ্ছিল সে যেন কথাটার ভিতরে অন্য কিছু খুঁজছে। তারপর ধীরে ধীরে বলল, তাই নাকি? রিমি বুঝতে পারছিল না এই কথোপকথনটা এখানেই শেষ হয়েছে কিনা, কিন্তু আরশানের চোখে তখনও সেই
একই অদ্ভুত স্থির দৃষ্টি, যেন সে সত্যিই বুঝে নিতে চাইছে মেয়েটা কি সত্যিই তাকে এড়িয়ে চলে যায় না, নাকি ইচ্ছে করেই দূরে থাকার চেষ্টা করে। তার চোখ এখনো রিমির দিকে স্থির। রিমিও একটু পর চোখ তুলে ওর দিকে তাকালো। আরশানকে দেখা মাত্রই সে স্বভাবতই সরে যায়, কখনো পেছনে হেলায়, কখনো সামান্য দূরে দাঁড়ায়, যেন তার উপস্থিতি এড়ানো যায়। এতদিন সে এভাবে নিজের পথ বের করতে শিখেছে, কেউ কাছে এলেই চুপচাপ নিজেকে সরিয়ে নেওয়া বা সামান্য দূরে দাঁড়ানো। কিন্তু আজ আরশান শুধু সামনেই বসে নেই, বরং তার চোখে এক ধরনের কড়া আদেশসূচক দৃষ্টি, যেন স্পষ্টভাবে বলছে, তুমি আমার সামনে এভাবে সরে যাবে না। আরশান কঠোর কণ্ঠে বলল, তোমার এমন স্বভাব মানায় না। যাদের বাড়িতে থাকছে তাদের কাউকে এভাবে এড়িয়ে যাওয়াটা খুব ভদ্রতার মধ্যে পড়ে না। কথাটা বলার ভঙ্গিটা এতটাই সোজাসাপটা ছিল যে রিমি মুহূর্তের জন্য একেবারে স্তব্ধ হয়ে গেল। সে সত্যিই আশা করেনি আরশান এভাবে বলবে। এতদিন দূর থেকে তাকে দেখে তার মনে একটা আলাদা ধারণা তৈরি হয়েছিল। চুপচাপ, গম্ভীর, নিজের কাজ নিয়ে ব্যস্ত একজন মানুষ। কিন্তু এই মুহূর্তে আর কথার ভঙ্গিতে যেন অন্যরকম একটা তীক্ষ্ণতা রয়েছে। রিমি হালকা কণ্ঠে বলল, আপনি ভুল বুঝছেন। আমি আরশান রিমির দিক থেকে চোখ সরিয়ে খাওয়ায় মন দিল, যেন রিমির কোনো কথা তার কাছে কোনো গুরুত্ব রাখে না। এর মধ্যে কেউ একজন ডাকলো আরশানকে। ও উঠে যাওয়ার সময় এক নজর রিমির দিকে তাকিয়ে টেবিলে এক হাতে ভর দিয়ে হুট করেই রিমির অনেকটা কাছে এসে শীতল কণ্ঠে বলল, আই ডু নট কেয়ার হোয়াট ইউ থিঙ্ক অ্যাবাউট মি, বাট ওয়ান থিং ইউ শুড নো, আই অ্যাম নট এ জেন্টলম্যান, সো রিমেম্বার হোয়াট আই সেইড টুডে। সে বাড়িতে আরশানের আচরণ দেখে রিমির মধ্যে অদ্ভুত এক ভয় কাজ করতে শুরু করেছিল। এতদিন সে শুধু দূর থেকে আরশানকে দেখেছে, যদি দিনের বেশিরভাগ সময় ও অফিসে থাকে, তবুও নিত্যদিনের সীমিত আচরণ আর পার্টিতে ওর আচরণের মধ্যে তফাৎ এত বড় যে রিমি সত্যিই হতবাক হয়ে যায়। সে ঠিকই বুঝতে পারছিল না অপারেশন কি সত্যিই এমন, নাকি শুধু তার সঙ্গে এমন আচরণ করছে। আর যদি ইচ্ছে করে করছে, তার কারণে রিমির বোধের বাইরে। কদিন ধরে এসব ভেবে ভেবে রিমির মাথার রগগুলো টনটন করে উঠল। সেই পার্টির পরে আরশান ফার্মের কাজের কোনো একটা সমস্যার জন্য আবার চলে গেলে রিমি যেন একটু মানসিক স্বস্তি পেল। ভয় কমেছে বটে, আর এটাও ঠিক করে নিয়েছে যে আরশানের আদেশ শুনতে ও রাজি নয়। কোনো এক সকালে ড্রেসিং টেবিলের সামনে দাঁড়িয়ে রিমি চুল আঁচড়াচ্ছিল। চিরুনিটা একপাশে ফেলে সে আয়নার দিকে তাকালো। নিজের মুখ ও শরীরের ভাষার দিকে মনোযোগ দিল। কোমরে দুহাত রেখে খানিকটা গম্ভীর ভঙ্গিতে আরশানের কণ্ঠের নকল করার চেষ্টা করে বলল, যাদের বাড়িতে থাকছো তাদের কাউকে এভাবে এড়িয়ে যাওয়াটা খুব ভদ্রতা নয়। আরেকটা কি যেন, ও হ্যাঁ, আই অ্যাম নট এ জেন্টলম্যান, সো রিমেম্বার হোয়াট আই সেইড টুডে। এরপরও নিজের উদ্দেশ্যে ধীরে ধীরে বলল, বললেই হলো নাকি? যাকে ভালো না লাগে তাকে তো এড়িয়ে যাওয়া যায়। আর আমার ওনার সঙ্গে তেমন প্রয়োজনও নেই যে ওনাকে এড়িয়ে গেলে সমস্যা হবে। এটা কোনো অভদ্রতা না। হুম, না জানি কিভাবে নিজেকে। আমি এখন থেকে অপ্রয়োজনে আর এই ঘর থেকেও বের হব না। না,
উনি আমাকে দেখবে না আমি ওনাকে। ঝামেলা শেষ। নিজের সঙ্গে কিছুক্ষণ আলাপচারিতা শেষে রিমি একটু পড়তে বসলো। ওদিকে ইনায়া ঘর আটকে পড়ে আছে। ওর মন খারাপ কারণ ওই ছেলেটা, মানে ওদের ফ্যামিলির লয়ারের ছেলেকে যে ও পছন্দ করত, ওই পার্টিতে গিয়ে জানতে পেরেছে যে ছেলেটার বিয়ে নাকি পরিবারের থেকে ঠিক করে ফেলেছে, আর ছেলেও রাজি। একথা শোনার পর ইনায়া নিজের প্রেমের তরী ভাসানোর আগেই ডুবিয়ে দিয়েছে। রিমিদের আজকের ক্লাসে একটু দেরিতে দুজনে একসাথে বেরিয়েছিল, কিন্তু মেইন গেটের বাইরে গিয়ে রিমি দেখলো ফোন নিতে ভুলে গেছে। তো ও আবার বাসায় এলো ফোন নিতে। করিডোরে যখন সিঁড়ি বেয়ে আসানের মা ও উপরে উঠছেন, তার পিছন পিছন গৃহকর্মী মহিলাটিও এসেছে, হাতে ঝাড়ু আরেক বালতি। মহিলাটা করিডোরে এসে প্রথমে ঝাড়ু দেওয়ার প্রস্তুতি নিতে লাগলো। বাতিটা একপাশে রেখে বালতিটা একপাশে রেখে ধীরে ধীরে ঝাড়ু দিতে শুরু করলো। রিমিকে দেখে আরশানের মা বলছিলেন, রিমি, যেসব জামাকাপড় ধোয়ার আছে ওনাকে দিয়ে দাও, উনি মেশিনে দিয়ে দেবেন। রিমি মাথা নাড়ল। আচ্ছা আন্টি। কাজের ফাঁকে হঠাৎ যেন কিছু মনে পড়ে যাওয়ার মতো করে আরশানের মা বললেন, শোনো, ঝাড়ু দেওয়া হয়ে গেলে আরশানের ঘরটা একটু পরিষ্কার করে দিও। ও আজকে বাসায় নেই। গিয়ে ওর টেবিলটা মুছে দিও, সেলফগুলো দেখে নিও। কথাটা শুনতেই গৃহকর্মী মহিলাটি ঝাড়ু দেওয়া থামিয়ে দিল। হাতের ঝাড়ুটা মেঝেতে ঠেকিয়ে কিছুক্ষণ চুপ করে দাঁড়িয়ে রইল। না আপা, আমি ওই ঘরে কিচ্ছু করতে পারবো না। রিমি ফোন নিয়ে চলে যাচ্ছিল, কিন্তু একথা শুনে একটু অবাক হয়ে দাঁড়ালো। আরশানের মা শান্ত স্বভাবের জিজ্ঞাসা করলেন, কেন? মহিলাটি একটু ইতস্তত করে ফেলল। কয়েক সপ্তাহ আগে ছোট্ট সাহেব বাসায় ছিলেন না বলে এ ঘরে ঢুকে একটু ধুলো মুছে দিয়েছিল। উনি থাকলে তো এ ঘরের যাওয়া যায় না। টেবিলের উপরের জিনিসগুলো একটু সরিয়েছিলাম। সে একটু থামলো, যেন পরের কথাটা বলতে অস্বস্তি হচ্ছে। পরে ছোট্ট সাহেব যখন ফিরলেন তখন আমাকে জিজ্ঞেস করছিলেন আমিও ঘরে খেলছিলাম নাকি। আমি জানি উনি ওনার জিনিস ধরা পছন্দ করে না, কিন্তু আমি পরিষ্কার করার পর যে জিনিস যেভাবে ছিল সেভাবে রাখার চেষ্টা করছিলাম। তবুও উনি হয়তো বুঝে গেছিল। শুধু চুপ করে তাকিয়েছিলেন কতক্ষণ আমার দিকে, তারপর একে একে সব জিনিস আগের জায়গায় রেখে দিলেন আর বললেন যে আমার জিনিসে হাত দেওয়ার দরকার নেই। মহিলার কণ্ঠ একটু নিচু নেমে গেল। এমনভাবে তাকিয়ে ছোট্ট সাহেব কথাটা বলল যে তারপর থেকে ওই ঘরের দরজার সাহস হয় না। আপা, আমি পারবো না। কথাটা শেষ করে সে আবার ঝাড়ু দিতে বলা শুরু করলেন। আর সিনার মা কয়েক সেকেন্ড চুপ করে রইলেন। তার মুখে তেমন কোনো বিস্ময় নেই, যেন ছেলের এই আচরণ তার নতুন তার কাছে নতুন কিছু নয়। তিনি স্বাভাবিকভাবে বললেন, আচ্ছা থাক, তুমি বাকি কাজ করো, ওর ঘরটা আমি পরে দেখে নেব। রিমি পাশেই দাঁড়িয়ে সব শুনছিল। বুকের ভিতর হালকা কেঁপে উঠল। হঠাৎ মনে পড়ল সে রাতের পার্টিতে তার গম্ভীর দৃষ্টি আর ঠান্ডা কণ্ঠ। বাইরে থেকে তাকে যতটা নিখুঁত ও নিয়ন্ত্রণহীন মনে হয়, তার ভিতরের কোথাও যেন এক অদ্ভুত কঠোরতা লুকিয়ে আছে। আর সে কঠোরতার সামনে আভাস পেলেই
আজই পেলে রিমি, ক্লাস শুরু হয়েছে। কিন্তু রিমির মন পুরোপুরি এখানে নেই। খোলা বইয়ের দিকে চোখ থাকলেও তার মন এখনো আজকের সকালে ঘটে যাওয়া ঘটনার আটকে আছে। গৃহকর্মীর কথাগুলো কান বাজছে। আরে ভাবছে, গৃহকর্মীর কথাগুলো কানে বাজছে আরো ভাবছে আরশান এমন কেন? যে মানুষটাকে এড়িয়ে চলার কথা না চাইতেও সেই মানুষটার কথাই ভেবে চলছে রিমি। এসব ভাবতে ভাবতে সে কখন বইয়ের পৃষ্ঠায় অল্প চোখ রাখে, কখনো আকাশের দিকে তাকিয়ে খেয়াল করছে বাইরে আলো কেমন পড়ছে। শিক্ষকের কথা মাঝে মাঝে তার কানে আসে, কিন্তু তা যেন ঠিকমতো ওর মস্তিষ্কে প্রবেশ করছে না, কারণ ওর মস্তিষ্ক জুড়ে এই মুহূর্তে অন্য কারো বিচরণ। সন্ধ্যায় সবাই একসঙ্গে নাস্তা করতে বসছিল, তখনই আরশান বাসায় ফেরে। ওকে দেখা মাত্রই এ কদিন ধরে রিমি যে সাহস জুগিয়েছিল তা যেন কমতে শুরু করলো। আরশান যেহেতু বাসায় ফিরেছে তাই ভেবেছিল ঘর থেকে অপ্রয়োজনে বের হবে না, কিন্তু রাতেই ঘটল এক বিপত্তি। তখন প্রায় মাঝরাত। কোনো একটা দুঃস্বপ্নে রিমির ঘুম ভেঙে গেল। গলা শুকিয়ে আসছে, কিন্তু ঘরের জগে পানি নেই। এই মুহূর্তে পানি খাওয়া ছাড়া থাকাও সম্ভব না। পানি আনতে নিচে রান্নাঘরে যেতে হবে। ও আগে দরজা খুলে একটু দেখলো আরশানের ঘরে আলো কিনা। ও ঘুমিয়েছে সেটা নিশ্চিত করেই রিমি জগ নিয়ে নিচে গেল। ফিল্টার থেকে পানি ভরার সময়ও বাড়ির বাহিরের লোহার মেইন গেট খোলার আওয়াজ পেল। এত রাতে কে এলো? এরপর বাসার মেইন দরজা খোলার আওয়াজ পেতেই রিমি ভয়ে চিৎকার দিতে যাচ্ছিল, তখনই ড্রয়িং রুমের লাইট জ্বলে উঠল। আরও আরশানকে দেখতে পেল, তার হাতে একটা প্যাকেট। এত রাতে বাইরে থেকে এলো। রিমির ভয়ার্ত মুখখানা দেখে আরশান ভ্রু কুঁচকে নিতেই রিমি একটা ঢোক গিলে একটু হাসির চেষ্টা করে কিছু না বলেই দ্রুত পায়ে প্রস্থান করতে চাইল, কিন্তু লাভ হলো না। তখনই খপ করে এসে ওকে ধরে ফেলল আরশান। সেদিন আমার বলা কথাগুলো মনে হচ্ছে তুমি বিশেষ গুরুত্ব দাওনি। শাস্তি না পাওয়া অব্দি হয়তো তোমার বোধ হবে না। রিমির চোখ বড় বড় হয়ে, কি শাস্তি? রিমি কিছু বুঝে ওঠার আগে আরশান ওর হাত ধরে টেনে নিয়ে উপরে গেল। এক হাতে জগ থাকায় হাত ছাড়ানোর সুযোগ পাচ্ছে না। তার উপর আরশান এতটাই জোরে ওর হাত চেপে ধরেছে হয়তো চাইলেও ছাড়াতে পারতো না। সিঁড়ি দিয়ে ওঠার সময় রিমির হাত পা ঠান্ডা হয়ে আসছে। একবার মনে হচ্ছিল চিৎকার করবে, কিন্তু এতে তো বাসার মানুষ ভুল বুঝবে। এই মুহূর্তে কি করা উচিত বুঝে উঠতে পারছিল না। উপরে যাওয়ার পর আরশান যখন ওকে নিজের ঘরে নিতে যাচ্ছিল, তখন রিমি কিছুটা জোরেই বলে উঠল, আমি আপনার ঘরে যাব না। ফাইন, তোমার ঘরে যেতে আমার আপত্তি নেই। না, আপনার আমাকে কিছু বলার থাকলে এখানেই বলুন। কোনো ঘরে যাওয়ার দরকার নেই। রিমির ঘরে যেতে আপত্তি শুনে কে একটা ভেবে আরশান ওকে নিয়ে আবার ছাদের দিকে পা বাড়ালো। রিমি বুঝতেই পারছে না এই লোকটার মাথায় কি ঘুরপাক খাচ্ছে, কি করতে চাইছে। ওর সঙ্গে খারাপ কিছু করার চেষ্টা করছে না তো? এরকম হাজারো নেতিবাচক ভাবনা এসে ওর মাথায় ভর করতে শুরু করলো। ছাদে অন্ধকার, তবে লাইট লাগানো আছে। আরশান লাইট জ্বেলে নিল। ছাদের একটা কর্নারে সিমেন্টের তৈরি গোল টেবিল ও দুপাশে ছোট্ট টুলের মতো বানানো আছে। আরশান ওকে নিয়ে সেখানেই বসলো এবং হাতের প্যাকেটটা টেবিলের উপর নামালো। রিমি শক্ত করে জগ ধরে রেখেছে এখনো। এটাই ওর অস্ত্র। যদি উল্টাপাল্টা কিছু করতে আসে তাহলে ঠিক করেছে, এটাই ছুরি দিয়ে পালাবে। কিন্তু ওকে অবাক করে দিয়ে আরশান প্যাকেট থেকে অনেকগুলো চিকেন ডামি স্টিক বের করলো। রিমি কিছু বুঝতে পারছে না কি হচ্ছে। ও পরিস্থিতিটা বোঝার চেষ্টা করলো। হঠাৎ মুখ ফসকে ওর মুখ থেকে বেরিয়ে গেল, এত রাতে আপনি এগুলো আনতে বাইরে গেছিলেন? হুম, আমার ঝাল জিনিস অনেক পছন্দ। এই দোকানটা নতুন খুলছে, কাস্টমারদের রিভিউ ভালো দেখে নিয়ে এলাম। এত রাতে দোকান খোলা ছিল? আরশান ব্যঙ্গাত্মক ভঙ্গিতে বলল, বোকা মেয়ে, এত রাতে কেউ দোকান খোলা রাখে?
রিমি কৌতূহলবশত জিজ্ঞেস করলো, তাহলে দোকানের যে মালিক, তার বাসার নিচেই এই দোকান। ওকে ঘুম থেকে তুলে ভাজিয়ে এনেছি। রিমি হতভম্ব হয়ে চেয়ে আছে। একটা সুস্থ মস্তিষ্কের মানুষ এমন কাণ্ড করতে পারে? আরশান এমনভাবে বলল যেন এটা স্বাভাবিক একটা ব্যাপার। কিন্তু রিমির এই মুহূর্তে ওকে মোটেই স্বাভাবিক মনে হচ্ছে না। ও একটু জড়সড় হয়ে বসলো। অনেকক্ষণ ধরে জগ ধরে থেকে হাতের কবজি ব্যথা করছে। ওটাকে টেবিলের উপর রাখতে আরশান বলে উঠল, এগুলো খেয়ে শেষ করো। একসঙ্গে খাওয়ার জন্য ডেকেছে। রিমি অবাক হলো বটে। এতক্ষণ কি নাকি ভাবছিল মনে মনে। নিজের প্রতি উপহাস করে একটা ড্রামস্টিক তুলে নিল খাবার জন্য। খিদেও পেয়েছে। ও একটার মুখে দিতেই দেখল অনেক ঝাল। ও এত ঝাল খেতে পারে না। কিন্তু মুখে দিয়েছে যখন, রেখে দেওয়া ভালো দেখায় না। তাই ও কোনোরকম কষ্ট করে ওটা খেয়ে নিল। কিন্তু আরশান দু হাত ভাঁজ করে বসে আছে। খাচ্ছে না দেখে রিমি ওকেও খেতে বলল, কিন্তু আমি খাবো না, তুমি খাবে। আমি, কিন্তু এগুলো তো আপনি আপনার জন্যই এনেছিলেন, তাই না? হ্যাঁ, এনেছিলাম, কিন্তু এখন তুমি একাই খাবে। সবগুলো আমার পক্ষে একা খাওয়া সম্ভব না। আচ্ছা, আজ যতটুক পারি। আরশান হিমশীতল কণ্ঠে বলল, তুমি আমার কথা বুঝতে পারোনি। সবগুলো তুমি এখন এখানে বসেই শেষ করবে, তাও 15 মিনিটের মধ্যে। রিমি তাও চুপ করে বসেছিল। তখন আরশান ধমকে বলল, ফিনিশ দিস রাইট নাও। মেয়েটা কেঁপে উঠল। চোখের কোণে ইতিমধ্যে পানি জমা হয়েছে। ও দ্রুত খেতে শুরু করলো। অনেক ঝাল খেতে কষ্ট হচ্ছে, কিন্তু এখান থেকে পালানোর জন্য এগুলো শেষ করা জরুরি। আরশানের চোখ দুটোতে অদ্ভুত এক চাহনি, কেমন এক হাড় কাঁপানো শীতল চাহনি। কিন্তু ঠোঁটের কোণে বাঁকা হাসি। মনে হচ্ছে যেন এই মুহূর্তে ওর কথা না শোনাটা বিরাট অপরাধ হয়ে যাবে। রিমির গা শিউরে উঠেছে বারবার। এ কার পাল্লায় পড়ল। পরের দিন ভোরের আলো যখন জানালার পর্দা ভেদ করে ঘরে এলো, রিমি তখন যন্ত্রণায় কুঁকড়ে আছে। সারা রাত পেটের ভেতরটা যেন এক আগ্নেয়গিরির মতো জ্বলছে। ঠিকমতো ঘুমানো হয়নি। অতিরিক্ত ঝাল আর মানসিক চাপের সংমিশ্রণে ওর গ্যাস্ট্রিকের ব্যথাটা এখন অসহ্য রূপ নিয়েছে। ঠিক সেই সময় দরজায় টোকা পড়ল। ইনায়াত তৈরি হয়ে এসেছে প্রতিদিনের মতো। আজও ওদের একসঙ্গে বেরোনোর কথা। ইনার কণ্ঠস্বর দরজার ওপাশ থেকে ভেসে এলো, এখনো রেডি হসনি? লেট হয়ে যাবে তো। রিমি উত্তর দেওয়ার চেষ্টা করলো, কিন্তু গলার ভিতরটা শুকিয়ে কাঠ হয়ে আছে। অনেক কষ্টে নিজেকে টেনে তুলে আধবোজা চোখে দরজাটা খুলে দিল সে। ইনা ভিতরে ঢুকেই থমকে দাঁড়ালো। রিমির আলো থালো চুল, বসা চোখ আর কুঁকড়ে থাকা ভঙ্গি দেখে ওর কপালে দুশ্চিন্তার ভাঁজ পড়ল। ইনা এগিয়ে এসে রিমির কপালে হাত রাখলো। এ কি তোর, এই অবস্থা কেন? শরীর খারাপ নাকি? রিমি আলতো করে ওর হাতটা সরিয়ে দিয়ে বিছানায় বসে পড়ল। একটা দীর্ঘশ্বাস ছেড়ে ক্ষীণ স্বরে বলল, আজ আমি যেতে পারবো না রে। পেটে খুব ব্যথা করছে, মাথাটাও কেমন যেন ঘুরছে। ইনায়া অবাক হয়ে বলল, হঠাৎ পেট ব্যথা? কাল রাতে তো ঠিকই ছিলি, পিরিয়ড চলছে। ডাক্তার দেখাতে হবে। অত ব্যস্ত হওয়ার কিছু নেই। গ্যাস্ট্রিকের ব্যথা হবে হয়তো, ওষুধ খেলেই ঠিক হয়ে যাবে। তুই যা, আমার জন্য তোর ক্লাস মিস করার দরকার নেই। ঠিক আছে, ওষুধ খেয়ে শুয়ে থাক। কোনো দরকার পড়লে অবশ্যই আম্মুকে ডাকবি। ইনায়া বেরিয়ে যাবার পর রিমি আবার ধপ করে বিছানায় শুয়ে পড়ল। ঘরের নিস্তব্ধতায় আরশানের সেই শীতল কণ্ঠটা আবার ওর কানে বাজতে লাগলো, ফিনিশ দিস রাইট নাও। রিমি বুঝতে পারছে না এই মানুষটা আসলে কি চায়। কেনই বা ওকে এমন তুচ্ছ বিষয়ে এত শাসন করছে। এসব ভাবনা মাথায় নিয়ে চোখ বন্ধ করতেই কোত্থেকে যেন রাজ্যের ঘুম এসে জুটল। কতক্ষণ ঘুমিয়েছে রিমির হিসাব নেই। ঘুম থেকে উঠে দেরিতে নাস্তা করতে যেতেও ইতস্তত বোধ করছিল। কিন্তু আরশানের মা সুরভি বেগম কিছুই বলেননি। উল্টো রিমির কিছু লাগবে কিনা, শরীর এখন ঠিক লাগছে কিনা, এসব জিজ্ঞেস করছেন। আরশান অফিসে চলে গেছে শুনে বেশ স্বস্তি পেয়েছে রিমি। আজকে দিনে অন্তত বাসায় একটু শান্তিতে থাকতে পারবে। ইংরেজি ডিপার্টমেন্টের ক্লাস মানেই সেখানে
কারুকার্য আর সাহিত্যের এক আলাদা আভিজাত্যের বিষয়। আজ প্রফেসর সাহেব প্রথম প্রেজেন্টেশনের ঘোষণা করতেই ক্লাসরুমে যেন শেক্সপিয়র আর মিল্টনের গম্ভীর আলোচনার বদলে আধুনিক ব্যস্ততায় এক অস্থিরতা জেঁকে বসল। প্রফেসর রহমানের গলায় আজ সেই পরিচিত ভারী সুর। তিনি ডায়াসের উপর রাখা রেজিস্টার খাতার পাতা উল্টাতে উল্টাতে বললেন, ওয়েলকাম টু ইউর ফার্স্ট ফর্মাল প্রেজেন্টেশন স্টুডেন্টস। টপিক হলো দ্য ইনফ্লুয়েন্স অফ ভিক্টোরিয়ান মোরালিটি ইন কন্টেম্পোরারি সোসাইটি। আপনারা জানেন, ইংরেজি সাহিত্যের ছাত্র হিসেবে শুধু পড়া নয়, বরং সেটাকে উপস্থাপন করতে পারাও একটা বড় দক্ষতা। আর প্রেজেন্টেশনের মাধ্যমে প্রমাণিত হবে আপনারা কে কতটা দক্ষ। একথা শোনা মাত্র পুরো ক্লাসে একটা চাপা দীর্ঘশ্বাস বয়ে গেল। ইনায়া একাই বসেছিল। রিমির খালি জায়গাটা আজ বড্ড বেশি চোখে পড়ছে। প্রফেসর যখন গ্রুপগুলোর নাম ঘোষণা করতে শুরু করলেন, ইনায়া মনে মনে শুধু এইটুকুই চাইছিল, যেন রিমির সাথে তার গ্রুপটা ঠিক থাকে। গ্রুপ ফার্স্ট ইনায়া, রিমি, আবিদ এবং সাফিন। নামটা শুনে ইনায়া কিছুটা স্বস্তি পেলেও পরক্ষণে ভাবল, রিমি আজ অনুপস্থিতি। এই সময় গ্রুপ মেম্বারদের সাথে পরিচিত হওয়া আর টপিক নিয়ে আলোচনার শুরুটা খুব দরকার ছিল। আবিদ ক্লাসের বেশ ভালো ছাত্র হিসেবে পরিচিত, সবসময় একটু গম্ভীর থাকে। আর সাফিন ঠিক তার উল্টো, পড়াশোনার চেয়েও ক্যাম্পাসের আড্ডা আর গিটার নিয়েই তার সময় কাটে বেশি। ক্লাস শেষ হতেই মাফিন আর আবিদ এগিয়ে এলো ইনায়ার দিকে। শ্যাম হাসি মুখে বলল, ইনায়া, আমরা তো একই গ্রুপে, কিন্তু তোমার বান্ধবী রিমিকে তো আজ দেখছি না। ও অসুস্থ, তাই আজ আসেনি। আবিদ তার স্বভাবসুলভ নিরাসক্ত ভঙ্গিতে বলল, ঠিক আছে, ওকে জানিয়ে দিও। ভিক্টোরিয়ান মোরালিটি নিয়ে কাজ করা বেশ সময় সাপেক্ষ ব্যাপার। কাল লাঞ্চ ব্রেকে আমরা চারজন যেন লাইব্রেরিতে একবার বসতে পারি। আমাদের হাতে সময় খুব কম। একটু কথা বলে আবিদ চলে গেল। ও যাওয়ার পর সাফিন আর ইনায়া করিডোরের এক কোণে দাঁড়িয়েছিল। ইনায়া যখন নিজের ব্যাগটা কাঁধে গুছিয়ে নিয়ে হাঁটা শুরু করতে যাবে, তখনই সাফিন কিছুটা চটপটে ভঙ্গিতে ওর সামনে এসে দাঁড়ালো। আবিদ পাশে থাকলে সাফিন কিছুটা মেপে কথা বলে, কিন্তু ও চলে যেতেই ওর চেহারা সেই পরিচিত চপলতা আর চোখ মুখে এক ধরনের শিকারী হাসি ফুটে উঠল। সাফিন আলতো করে গলার স্বর নামিয়ে বলল, ইনায়া, তোমার ওই বান্ধবী রিমি, ওকে দেখতে যতটা শান্ত আর গম্ভীর লাগে, তুমি কিন্তু ঠিক তার উল্টো। তোমার কথা বলার ধরনটা বেশ চলমান। আই লাইক বাবলি গার্ল। কথাটা বলে সাফিন তার চোখ টিপল, সঙ্গে তার ঠোঁটের কোণে এক চিলতে বাঁকা হাসি ফুটল। ইনায়া এক মুহূর্তের জন্য থ হয়ে দাঁড়িয়ে রইল। তেমন বড় কিছু না হলেও খুব ছেলের বলার ভঙ্গিটা ছিল একেবারেই অন্যরকম। সাফিনের ব্যক্তিত্বে কেমন একটা ব্যাড বয় ইমেজ আছে, যা এই মুহূর্তে ইনার জন্য একেবারে নতুন। সারা জীবন গার্লস স্কুল আর কলেজ কাটানোর ফল, ছেলেদের সাথে সচরাচর কথা বলা বা মেলামেশার যুগ ও খুব একটা হয়নি। ক্লাসের ছেলেদের সাথে নেট আদান-প্রদান বা টপিক নিয়ে আলোচনা পর্যন্তই ছিল ওর দৌড়। কিন্তু এভাবে সরকারি চোখের দিকে তাকিয়ে প্রশংসা বা হালকা খুনসুটি মেশানো কথা আগে কখনো শোনোনি। বুকের ভিতরটা কেমন যেন একটু কেঁপে উঠল। সাফিনর নীরবতা দেখে আরেকটু হেসে যোগ করলো, ঘাবড়ে গেলে নাকি? আসলে আমাদের গ্রুপের রিমি আর আবিদের মতো দুটা সিরিয়াস মানুষের মাঝখানে
তোমার মতো কাউকে খুব দরকার ছিল, নইলে তো প্রেজেন্টেশন বানাতে গিয়ে আমরা ডিপ্রেশনে পড়ে যেতাম। ইনায়া কোনোমতে নিজেকে সামলে নিয়ে একটু শুকনো হাসি দিয়ে দ্রুত পা চালিয়ে সামনের দিকে এগিয়ে যেতে যেতে বলল, না না, ঘাবড়াবো কেন? কাল রিমির সাথে কথা বলে জানাবো তোমাদের, এখন আসি। পেছন থেকে সাফিনের হালকা হাসির শব্দ শোনা গেল। ওর মাথায় তখনও সাফিনের সেই আদো হাসি মেশানোর চোখের চাহনিটা ভাসছে। প্রথমবার কারো ফ্ল্যাটের মুখোমুখি হয়েও ঠিক বুঝে উঠতে পারছিল না ওর কেমন অনুভূতি হওয়া উচিত। অদ্ভুত এক দ্বিধা আর ঘোর নিয়ে ও ভার্সিটির গেটের দিকে পা বাড়ালো। সন্ধ্যায় রান্নাঘরে নাস্তা বানানোর কাজে সুরভি বেগমকে একটু সাহায্য করে রিমি যখন ড্রয়িং রুম এলো, তখন ওর শরীরে হালকা ক্লান্তি থাকলেও মনটা বেশ ফুরফুরে। সুরভি বেগম কফির ট্রে হাতে নিয়ে জোরাজোরি করে ওকে পাঠিয়ে দিয়েছেন একটু জিরিয়ে নিতে। ডাইনিং রুমে এসে আরাফাত সাহেবকে কফি এগিয়ে দিয়ে বসল রিমি। সামনের বড় সোফাটায় বসে উনি নিউজ পেপার পড়ছিলেন। পাশের সিঙ্গেল সোফাটায় আয়ান বসে একটা ম্যাগাজিন উল্টাপাল্টে দেখছিলেন। কিন্তু রিমিকে আসতে দেখেই সে ওটা টেবিলের উপর কোনোমতে ফেলে রেখে নিজের ঘরের দিকে চলে গেল। ম্যাগাজিনটা টেবিলের কাচের উপর বেশ অবিন্যস্তভাবে পড়েছিল। ইনায়া ওপাশ থেকে বকবক করতে করতে এসে ম্যাগাজিনটা হাতে নিল এবং সোফার সামনের কাচের টেবিলের নিচে নিচে তাকে ওটা কোনোমতে ঢুকিয়ে রাখলো। ঠিক তখনই আরশান এলো। সোফায় বসার আগে তার চোখ গেল টেবিলের নিচের তাকটার দিকে। এই মুহূর্তের জন্য ওর পা থমকে গেল। চলটা সামান্য শক্ত হলো ও সোফায় বসার পর কয়েক সেকেন্ড ওভাবেই চেয়ে রইল ম্যাগাজিনগুলোর দিকে। ঠিক যেভাবে রাখা উচিত ছিল সেভাবে নেই। একটার কোণা অন্যটার চেয়ে সামান্য বেরিয়ে আছে। এগুলো কে রেখেছে? ইনায়া এগিয়ে এসে বলল, আমি রেখেছি ভাইয়া। আয়ান ওভাবে ফেলে রেখে গেল তো, তাই গুছিয়ে রাখলাম। আশার শান্ত স্বরে বলল, গোছানো ঠিকমতো হয়নি, আবার রাখো। এনায়া একটু অবাক হলো, তবুও ম্যাগাজিনগুলো বের করে আবার সাজিয়ে রাখলো। কিন্তু আরশানের ব্রো কুঁচকে আছে, ঠিক নেই, বড়টা নিচে হবে আর প্রতিটা ম্যাগাজিনের স্পাইন যেন একদম এক সারিতে থাকে। ইনায়া দ্বিতীয়বার চেষ্টা করলো, কিন্তু হাত একটু কাঁপায়, সামান্য এদিকে ওদিকে হয়ে গেল। আরশান এবার সোজা হয়ে বসে বলল, ওভাবে না, আবার করো। তৃতীয়বার ইনায়া যখন আরেকটা মেপে মেপে ম্যাগাজিনগুলো একদম সমান্তরাল করে রাখলো, তখন আরশান একটা দীর্ঘশ্বাস ছেড়ে চোখ সরিয়ে নিল। ছেলের এই কর্মকাণ্ড এতক্ষণ নীরব দর্শক হয়ে দেখছিলেন আরাফাত সাহেব। এবার তিনি বেশ বিরক্ত হয়ে নিউজ পেপারটা নামিয়ে রাখলেন। আরশান, এত বছর হয়ে গেল, এত কিছুর পরেও এই অভ্যাসটা বদলাতে পারলে না। একটা ম্যাগাজিন সামান্য বাঁকা হয়ে থাকলে তো আকাশ ভেঙে পড়বে না। আরশান বাবার দিকে তাকে খুব স্বাভাবিক গলায় বলল, ডিসিপ্লিন মেইনটেন্স ইজ ইম্পর্টেন্ট আব্বু, ডোন্ট ইউ অলওয়েজ সে দ্যাট। ছেলের এই যুক্তির পিঠে আরাফাত সাহেব আর কোনো কথা বললেন না। তিনি শুধু একটা দীর্ঘশ্বাস ফেলে শূন্য চোখে কিছুক্ষণ ছেলের দিকে তাকিয়ে আবার পেপারে মন দিলেন। আরশানের আচরণ আর আরাফাত সাহেবের নজর মুখের অদ্ভুত অভিব্যক্তি কোনোটারই রিমির নজর এড়ালো না। ও মনোযোগ দিয়ে সবটা লক্ষ্য করছে। আরাফাত সাহেবের চোখে যেন কোনো বিরক্তি নয়, বরং এক ধরনের সূক্ষ্ম অপরাধবোধ আর বিষণ্ণতা খেলে গেল ছেলের আচরণ দেখে। রিমি আরশানের দিকে দেখল, তার মধ্যে কোনো প্রতিক্রিয়া নেই। সে দিব্যি কফি খাচ্ছে। রিমির মনে একটা খটকা লাগলো। সবকিছু কেন ওকে একদম কাঁটায় কাঁটায় মেপে রাখতে হবে? আরশানের সব বিষয়ে নিখুঁত হওয়ার আপ্রাণ চেষ্টা কি কোনো মানসিক অস্বস্তিকর বহিঃপ্রকাশ? চলবে। গল্প মন হারালো বেঘরে। গল্পের প্রথম অংশ। লেখনীতে মেহেরিন।